সকল খারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। ছোটবেলায় আমরা এটা পড়ছি না রসায়ন বইয়ে? তো আজকেও আমরা নতুন আরেকটা জিনিস এরকম শিখবো, যেটা আমাদের সারা জীবন মনে রাখতে হবে। সকল মার্ডারই কালপেবল হোমিসাইড, বাট সকল কালপেবল হোমিসাইড মার্ডার নয়। আমি আরেকবার বলছি, সকল মার্ডারই কালপেবল হোমিসাইড। তার মানে কি, যখন মার্ডার হবে তার মধ্যে অটোমেটিকলি কালপেবল হোমিসাইড থাকবে, কিন্তু সকল কালপেবল হোমিসাইড মার্ডার নয়। তার মানে কালপেবল হোমিসাইড যখন হবে তখন শুধু কালপেবল হোমিসাইডই হবে, মার্ডার হবে না। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কালপেবল হোমিসাইড কি, মার্ডার কি, এবং এই দুইটার মধ্যে পার্থক্য কি। এই কালপেবল হোমিসাইড এবং মার্ডারের মধ্যে পার্থক্য আমাদের সুন্দরভাবে এবং সঠিকভাবে জেনে রাখতে হবে, কারণ এই দুইটা জিনিস আমাদের জীবন মরণের সাথে জড়িয়ে আছে। কেন জীবন মরণের সাথে জড়িয়ে আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। বাংলাদেশ দণ্ডবিধির 299 এবং 300 নম্বর ধারায় যথাক্রমে কালপেবল হোমিসাইড এবং মার্ডার সম্পর্কে বলা আছে। কালপেবল হোমিসাইড, কালপেবল শব্দের অর্থ হচ্ছে নিন্দনীয়, আর হোমিসাইড শব্দের অর্থ হচ্ছে নরহত্যা বা মানুষ হত্যা। একটা মানুষ যখন আরেকটা মানুষকে হত্যা করে তখনই আমরা বলতে পারি সেখানে হোমিসাইড হয়েছে। আর এই হোমিসাইড বা নরহত্যা দুই রকমের, একটা লফুল হোমিসাইড আর একটা আনলফুল হোমিসাইড। লফুল হোমিসাইড মানে কি, আপনি যদি আত্মরক্ষার উদ্দেশ্যে কাউকে মেরে ফেলেন সেটা হবে লফুল হোমিসাইড। এবং লফুল হোমিসাইড করলে বা এই লফুলি আপনি যদি কাউকে মেরেও ফেলেন আপনার কিন্তু কোনো শাস্তি হবে না। বাট আপনি যদি আনলফুল হোমিসাইড করেন বা বেআইনিভাবে কাউকে মেরে ফেলেন, আপনি ইচ্ছাকৃত কাউকে মেরে ফেলেন, সেটা কিন্তু হবে আনলফুল হোমিসাইড, এবং এই জন্য কিন্তু আপনাকে শাস্তি পেতে হবে। এবং আমরা সেটা জানবো আজকে, এই আনলফুল হোমিসাইডটা কি। এবং আমরা মার্ডার সম্পর্কে জানবো, যে মার্ডার মানে খুন, এটা আমরা সবাই জানি। বাট এই বেআইনিভাবে একজনকে হত্যা করা আর এই খুন, এই দুটার মধ্যে পার্থক্য কি এখন আমরা খুঁজে খুঁজে বের করব। আচ্ছা, এখানে আমরা 3টা কন্ডিশন লিখছি কালপেবল হোমিসাইডের এবং মার্ডারের 4টা কন্ডিশন লিখছি। আমরা মার্ডারের 4টা কন্ডিশন 300 নম্বর ধারায় যেভাবে আছে সেভাবেই লিখছি। বাট এই কালপেবল হোমিসাইডের 3টা কন্ডিশন, এটা কিন্তু এই কন্ডিশন আকারে নাই, আমি বোঝার সুবিধার্থে আলাদা আলাদাভাবে লিখছি, কারণ আমরা একটা কন্ডিশনের সাথে আর একটা কন্ডিশনের তুলনা করব। তখনই কিন্তু আমরা বের করতে পারবো যে আসলে এই বেআইনিভাবে মানুষকে হত্যা করা আর খুন, এই দুইটার মধ্যে পার্থক্য কী। ফার্স্ট কন্ডিশন, এখানে বলতেছে হুয়েভার কজেস ডেথ বাই ডুইং অ্যান অ্যাক্ট উইথ দ্য ইন্টেনশন অফ কজিং ডেথ। এখানে কি বোঝাচ্ছে, একটা লোক মৃত্যু ঘটানোর ইন্টেনশন নিয়ে একটা কাজ করছে যার ফলে কি আরেকজনের মৃত্যু হয়েছে। আচ্ছা, আর মার্ডারের ফার্স্ট কন্ডিশন কি বলছে, কালপেবল হোমিসাইড ইজ মার্ডার। আমরা জানি যে মার্ডার হইতে গেলে তার মধ্যে অবশ্যই কালপেবল হোমিসাইড থাকবে। ইফ দ্য অ্যাক্ট বাই হুইচ ইজ দ্য ডেথ ইজ কজড ইজ ডান উইথ দ্য ইন্টেনশন অফ কজিং ডেথ। এখানে কিন্তু সেম কথাই বলতেছে যে একটা লোক ইন্টেনশন অফ কজিং ডেথ মানে মেরে ফেলার ইন্টেনশন নিয়ে একটা কাজ করতেছে যার ফলে আরেকজনের মৃত্যু হয়েছে। দুইটার মধ্যে পার্থক্য কি? ছোট্ট একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এখানে বলতেছে বাই ডুইং অ্যান অ্যাক্ট, আর এখানে বলতেছে দ্য অ্যাক্ট, ইফ দ্য অ্যাক্ট। তখন আমরা একটা এক্সাম্পল দিলে আমরা ক্লিয়ার হয়ে যাব। তখন এ বি সি ডি 4জন লোক একসাথে দাঁড়ায় আছে, একজন লোক একসাথে দাঁড়ায় আছে। হ্যাঁ, তো এক্স কী করলো, এক্স এখানে দাঁড়ায় আছে, এক্স এখানে দাঁড়ায়, তার হাতে একটা পিস্তল আছে, তার ইন্টেনশন আছে যে আমি যদি পিস্তল দিয়ে গুলি করি একজন তো মারাই যাবে। সে পিস্তল দিয়ে গুলি করছে, গুলি করার পরে কি হলো, ডি এর গায়ে লাগছে গুলিটা এবং ডি মারা গেল। এখানে দেখেন তো একটু মিলাইতে পারি কিনা। এখানে এক্স এক্স কী করতেছে, হুয়েভার কজেস ডেথ, মৃত্যু ঘটালো, উইথ দ্য অ্যান অ্যাক্ট, তার কাছে একটা পিস্তল আছে, পিস্তল দিয়ে গুলি করছে, একটা কাজ করলো এবং সে জানে যে পিস্তল দিয়ে যদি গুলি করি আমি একজনকে মেরে ফেলতে পারবো। ডির গায়ে লাগছে, ডি মারা গেছে। আর এখানে বলতেছে কি, ইফ দ্য অ্যাক্ট উইথ দ্য ডেথ ইজ কজড ইজ ডান উইথ দ্য ইন্টেনশন অফ কজিং ডেথ। এখানে স্পেসিফিকভাবে এই এক্স যদি মনে করে যে হ্যাঁ ডি এ বি সি ডি দাঁড়ায় আছে, আমার টার্গেট হচ্ছে ডি, আমি ডি এর গায়ে গুলি করব এবং ডিকেই মারবো, তো ডি এর দিকে তাক করলো বন্দুকটা তাক করে ডিকে গুলি করে ডিকে মেরে ফেললো। এটা হচ্ছে স্পেসিফিকভাবে, এবং এটা যদি করে সেটা হবে মার্ডার। আর এমনি যদি নর্মালি আমি একটা গুলি করলাম একজন মারা গেছে, সেটা হচ্ছে কালপেবল হোমিসাইড। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন, হুয়েভার কজেস ডেথ, এটা সবার সাথে অ্যাড করতে হবে, কারণ যেখানে ডেথ নাই সেখানে তো হোমিসাইডই নাই। তো হুয়েভার কজেস ডেথ উইথ দ্য ইন্টেনশন অফ কজিং সাচ বডিলি ইনজুরি অ্যাজ ইজ লাইকলি টু কজ ডেথ। এখানে কিন্তু আর
ইন্টেনশন নাই যে আমি কাউকে মেরে ফেলবো। এখানকার ইন্টেনশনটা কি? এখানকার ইন্টেনশন হচ্ছে আমি কারোর বডিলি ইনজুর্ড ঘটাবো, বডিলি ইনজুর্ড ঘটাবো। এখন একটা মানুষ ইন্টেনশন নিছে যে হ্যাঁ আমি ওর বডিলি ইনজুর্ড ঘটাবো। এই বডিলি ইনজুর্ড ঘটানোর ফলে কি হতে পারে? ওই লোকটার মৃত্যু হতে পারে, বাট লাইকলি, মানে মৃত্যুটা হওয়ার সম্ভাবনা আছে। আমরা একটা এক্সাম্পল দিই। ধরেন এক্স নামে একটা লোক আর ওয়াই নামে আরেকটা লোক। তো ওয়াই কি করছে? ওয়াই এক্সের বুকে একটা স্ট্যাপ করছে, মানে এমনভাবে স্ট্যাপ করছে যেন জখম করার উদ্দেশ্যে স্ট্যাপ করছে, যেন 8-10টা সেলাই লাগবে কিন্তু মরবে না, এরকমভাবে স্ট্যাপ করছে। কিন্তু আনফর্চুনেটলি কী হয়েছে? এক্স মারা গেছে। এটা হচ্ছে কালপেবল হোমিসাইড। মানে তার ইন্টেনশনটা কি? ইন্টেনশনটা কিন্তু মেরে ফেলে দেয়া না, তার ইন্টেনশনটা কি? তাকে বডিলি ইনজুর্ড করা, বাট সে মারা গেছে। এটা হচ্ছে কালপেবল হোমিসাইড। আচ্ছা, এবার মার্ডারের সেকেন্ড কন্ডিশনেও কিন্তু এই বডিলি ইনজুরির কথাই বলতেছে। আমরা পড়ি কি বলা আছে, ইফ ইট ইজ ডান উইথ দ্য ইন্টেনশন অফ কজিং সাচ বডিলি ইনজুরি। এখানেও কিন্তু প্রথম লাইন, এই দুইটা লাইন কিন্তু সেম, তাই না? এখানেও সাচ বডিলি ইনজুর্ড করার কথাই বলতেছে। এখানকার ইন্টেনশন কিন্তু আর কজিং ডেথ নাই, ইন্টেনশন এখন জাস্ট বডিলি ইনজুর্ড করার। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা তার পরের লাইনে, অ্যাজ দ্য অফেন্ডার নোজ টু বি লাইকলি টু কজ ডেথ অফ দ্য পারসন টু হোম হার্ম ইজ কজড। মানে এখানে কি, এই মার্ডার হইতে গেলে কি করা লাগবে? এই ওয়াই মনে করেন জানে যে আমি এমনভাবে স্ট্যাপ করব ওকে, তার ফলে ওর মৃত্যু হবে। আর মনে করেন এই এক্সের 1 মাস আগে হার্ট অপারেশন হয়েছে, তার মানে কি তার বুকের অবস্থা মোটামুটিভাবে একদম শোচনীয়। তো এই এক্স কী করছে? জেনে শুনেই তার বুকে আরেকটা ছুরি মারছে, মানে স্ট্যাপ করছে। স্ট্যাপ করার ফলে সে মারা গেছে। সে তো জানেই যে ওর বুকের অবস্থা এমনিই খারাপ, ওর বুকের উপরে 5-10টা সেলাই পড়া মানে সে এমনি আস্তে আস্তে মারা যাবে। তো এই ইন্টেনশন নেই, মার্ডার হচ্ছে তখনই হবে যখন এই অফেন্ডার জানে যে হ্যাঁ আমি যদি এই ধরনের স্ট্যাপ করি বা এই ধরনের যদি ওকে জখম করি, সেই জখমের ফলে সে মারা যাবে। এটা যদি আমি জেনে থাকি, জেনে যদি আমি কাউকে মারি, তাহলে সেটা মার্ডার হবে। বাট ধরেন এই এক্সের অপারেশন হয়েছে, এই ওয়াই জানেই না, সে জাস্ট এক্সকে জখম করার উদ্দেশ্যে মারছে, এই জখম করার উদ্দেশ্যে মারছে। কিন্তু তার মধ্যে জানা ছিল না যে এই এক্সের অপারেশন হয়েছে বা তার বুকের অবস্থা খারাপ, এসব জানা ছিল না। তো তখন সেটা হবে কালপেবল হোমিসাইড। মানে জানা থাকলে, আমার যদি জানা থাকে যে হ্যাঁ আমার এই আঘাতের কারণে তার মৃত্যু হবে, তখন সেটা হবে মার্ডার। আর আমি যদি না জেনে কাউকে জখম করি এবং সেই জখমের ফলে যদি তার মৃত্যু হয়, সেটা হবে কালপেবল হোমিসাইড। আচ্ছা, এই মার্ডারের থার্ড কন্ডিশনেও কিন্তু এই একই কথা, মানে এই বডিলি ইনজুর্ড করাই বলতেছে। তাই আমরা এই সেকেন্ড কন্ডিশনের সাথে এই মার্ডারের থার্ড কন্ডিশনটাও একসাথে পড়বো। এখানে কি বলতেছে? ইফ ইট ইজ ডান উইথ দ্য ইন্টেনশন অফ কজিং বডিলি ইনজুরি। এখানেও কিন্তু একই কথা বলতেছে, এই ইন্টেনশনটা কি? বডিলি ইনজুর্ড করার। ইন্টেন্টেড টু বি ইনফ্লিক্টেড ইজ সাফিসিয়েন্ট ইন দ্য অর্ডিনারি কোর্স অফ নেচার অফ কজ ডেথ। এখানে কিন্তু বলতেছে যে দেখেন, ইন্টারেস্টিং কথা একটা বলতেছে যে আমার ইন্টেনশনটা বডিলি ইনজুর্ড করাই, বাট আমি এমনভাবে ইনজুর্ড করলাম যে একটা সাধারণ মানুষও, স্বাভাবিক মানুষও সেই ইনজুর্ডতে মারা যাইতে পারে। ধরেন এই এক্স আর ওয়াই আর এক্স দিয়েই আমরা এক্সাম্পল দিই। এখন এক্সকে কী করলো? এক্সকে বুকের উপর চাপাতি দিয়ে 4-5টা কোপ দিছে। এই ওয়াই কী করলো? এক্সকে চাপাতি দিয়ে 4-5টা কোপ দিছে। তো এর কিন্তু ইন্টেনশন নাই, এর ওয়াইয়ের কিন্তু ইন্টেনশন নাই যে তাকে মেরে ফেলবে, বা সে জানেও না যে এই কোপ দেওয়ার ফলে সে মারা যাইতে পারে। বাট কি হয়েছে, একটা লোককে যদি 4-5টা আপনি কোপ দেন বুকের উপরে, কয়জন লোক বাঁচবে? হয়তো বা 2 জন লোক বাঁচবে 100 জনের মধ্যে, তাই না? তো এটাই বলতেছে, কেউ যদি জাস্ট বডিলি ইনজুর্ড করার উদ্দেশ্য নিয়েও এমনভাবে কাউকে জখম করে এবং সেই জখমটা একটা স্বাভাবিক মানুষের মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট, তাহলেও সেটা মার্ডারের ক্ষেত্রে চলে যাবে। তো এখন যদি আপনি 4-5টা একটা লোককে মানে কোপ দেন, সে তো আর বাঁচবে না, আপনার ইন্টেনশন যতই থাক যে আমি তাকে জাস্ট জখম করব, বাট একটা 4-5টা মানে কোপ দিলে একটা স্বাভাবিক মানুষও মারা যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে সেটা হবে মার্ডার, সেটা আপনার ইন্টেনশন যাই থাকুক না কেন। তাহলে থার্ড কন্ডিশন বলছে কি, হুয়েভার কজেস ডেথ উইথ দ্য নলেজ দ্যাট হি ইজ লাইকলি বাই সাচ অ্যাক্ট টু কজ ডেথ। এখানে বলতেছে সে জানে, তার নলেজ আছে, সে এমন একটা কাজ করতে যাচ্ছে যার ফলে আরেকজনের মৃত্যু হইতে পারে, মানে লাইকলি টু কজ ডেথ, মোটামুটিভাবে মৃত্যু হইতে পারে। মনে করেন এটা একটা গর্ত আর এটা হচ্ছে রাস্তার মধ্যে একটা গর্ত আছে। তো এই লোকটা জানে বি যদি এই গর্তের মধ্যে পড়ে যায় তাহলে এই বিয়ের মৃত্যু হইতেও পারে, আবার না হইতে পারে।
ঠিক আছে। তো এ কী করলো, এই গর্তের উপরে এমনভাবে ঢেকে দিল যে মনে হচ্ছে না যে সেখানে গর্ত আছে। তো এ বিকে নিয়ে মনে করেন এমনভাবে হাঁটছে যে বি গর্তের মধ্যে পড়ে গেল এবং আনফর্চুনেটলি বি মারা গেল। সে মারা নাও যাইতে পারতো, কারণ একটা গর্তের মধ্যে পড়ে গেলে সবাই মারা যাবে না। বি হয়তো বা কোনো দুর্বল লোক ছিল, তাই সে মারা গেছে, বা যাই হোক, এখানে কিন্তু কালপেবল হোমিসাইড হয়েছে। আর আমরা ফোর্থ কন্ডিশন এখানে কি বলতেছে দেখি, ইফ দ্য পারসন কমিটিং অ্যান অ্যাক্ট নোজ, এখানেও কিন্তু একই, একটা কাজ করতেছে সে জানে, দ্যাট ইট ইজ সো ইমিনেন্টলি ডেঞ্জারাস, মানে সে যে কাজটা করতেছে সেটা খুবই ডেঞ্জারাস একটা কাজ, দ্যাট ইট মাস্ট ইন অল প্রবাবিলিটি কজ ডেথ অর সাচ বডলি ইনজুরি। মানে এখানে বলতেছে যে এ এমন একটা কাজ করতেছে যেটা খুবই ডেঞ্জারাস কাজ। মনে করেন এই গর্তের মধ্যে আগুন জ্বালাই দিছে, এ আগুন জ্বালাই দিছে এবং সে জানে যে এটা খুবই ডেঞ্জারাস একটা কাজ এবং এই কাজটা যদি সে করে সব ধরনের সম্ভাবনা আছে এই বিয়ের মেরে ফেলার অথবা বডিলি ইনজুর্ড হয়ে মারা যাওয়ার। ঠিক আছে। তো বি কী করলে, এই আগুনের মধ্যে কী করলে, এই একে সুন্দরভাবে নিয়ে এসে ফেলে দেওয়ার পরে কি বি কী হলো, মারা গেছে। এবং এটা তো একটা ডেঞ্জারাস কাজ, আমরা দেখতেই পাচ্ছি। কাউকে যদি আগুনের মধ্যে ফেলে দেয় কয়জন লোক বাঁচবে? 100 জনের মধ্যে হয়তো বা একজন লোকও বাঁচবে না। তো এই ধরনের ডেঞ্জারাস কাজ যদি কেউ জেনে শুনে করে তাহলে সেটা হবে মার্ডার। তো আমরা আশা করি বুঝতে পারছি কালপেবল হোমিসাইড এবং মার্ডারের পার্থক্যগুলো এবং এগুলো কি আসলে। কালপেবল হোমিসাইড আর মার্ডারের পার্থক্যগুলো আমাদের জানতে হবে, কারণ শাস্তির একটা বিশাল বড় পার্থক্য আছে। যেখানে আমরা দেখতেছি মার্ডার হলে পারে সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড, আর কালপেবল হোমিসাইডের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের জেল। তো এই জন্যই আমাদের এটা জীবন মরণের সাথে জড়িয়ে আছে। তো আমরা যদি আরেকবার একটু সামারি করি তাহলে দেখতে পাবো যে এই দুইটা ক্ষেত্রে, কালপেবল হোমিসাইড এবং মার্ডারের ক্ষেত্রেও ইন্টেনশন থাকবে প্রথমে যে মেরে ফেলার, আমি একটা লোককে মেরে ফেলবো, এই ইন্টেনশন নিয়ে আমি একটা কাজ করলাম, সেখানে একটা লোক মারা গেল। এখানে আমি যে কোনো একটা কাজ করার পর ফলে একটা লোক মারা গেছে। আর এই মার্ডারের ক্ষেত্রে কী হবে, আমি ইন্টেনশনালি স্পেসিফিকভাবে একটা কাজ করছি এবং তাকেই মেরে ফেললাম, সেটা হবে মার্ডার। দেন সেকেন্ড কন্ডিশন কি বলতেছে, সেকেন্ড কন্ডিশন বডিলি ইনজুর্ড করার একটা টেন্ডেন্সি থাকবে যে আমি তাকে বডিলি ইনজুর্ড করব। তো বডিলি ইনজুর্ড করার পরে আনফর্চুনেটলি যদি মারা যায় তাহলে সেটা কালপেবল হোমিসাইড। এবং এই বডিলি ইনজুর্ড করার সাথে সাথে যদি আমার নলেজ থাকে যে হ্যাঁ এই যে বডিলি ইনজুর্ড করলাম, এই বডিলি ইনজুর্ড ফলে সে মারা যাবে, আমি জেনে শুনেই বডিলি ইনজুর্ডটা করলাম, তাহলে সেটা হবে মার্ডার। এবং সেই সাথে কি বলতেছে, ওই বডিলি ইনজুর্ডটা যদি এতই গুরুতর হয় যে একজন স্বাভাবিক মানুষকেও মেরে ফেলতে পারে, তাহলে আপনার যা ইন্টেনশন থাকুক না কেন, আপনি যদি বডিলি ইনজুর্ডও করতে চান তাহলেও সেটা মার্ডার হবে। কারণ কি, এই একজন স্বাভাবিক মানুষের মৃত্যু হওয়ার জন্য আপনার জখমটা যথেষ্ট। আচ্ছা, আর লাস্ট কন্ডিশনে কি বলতেছে, একটা মানুষ জেনে শুনে এমন একটা কাজ করতেছে যে যার ফলে আরেকটা মানুষের মৃত্যু হইতে পারে। তো ওই অবস্থায় যদি ওই কাজ করার ফলে একটা মানুষের মারা যায় তাহলে সেটা হবে কালপেবল হোমিসাইড। আর একটা মানুষ যদি জেনে শুনে ইমিনেন্টলি ডেঞ্জারাস, খুবই ভয়ানক একটা কাজ করে এবং যার ফলশ্রুতিতে একটা মানুষের সব ধরনের সম্ভাবনা আছে মারা যাওয়ার বা জখম হয়ে মারা যাওয়ার, তো সেই ধরনের সম্ভাবনা থাকার অবস্থায় যদি এই ধরনের কাজ করা হয় এবং সেখানে যদি কেউ মারা যায় তখন সেটা হবে মার্ডার। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। আর না বুঝলে অবশ্যই প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর প্লিজ ভিডিওটা এতক্ষণ যেহেতু দেখছেন, প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।